দিশার ইউটিউব চ্যানেলকে সকলকে স্বাগত। ঠিক আছে, আজকে আমরা সায়েন্সের একটা টপিক নিয়ে পড়বো। ঠিক আছে, আমাদের এই যে কম্পিটিটিভ এতে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ এটা হচ্ছে আলো। ঠিক আছে, আচ্ছা, আলোটা সবারই তো বই আছে, বই না থাকলেও কিভাবে পড়লে আমরা মোটামুটি কম সময়ে ঠিকঠাকভাবে এক্সাম রেডি হতে পারবো, সেটাই আমরা পন্থাটা অল্প অল্প করে এগোবো। ঠিক আছে, ফার্স্ট যদি দেখি আলো কি। আলোর ফার্স্ট যদি বলা হয় পরীক্ষার রেসপেক্টে আমাদের একটাই কোশ্চেন হয়, আলো কি। কোশ্চেনটা এরকম দেয়, অপশনে থাকে আলো কি তড়িৎ চুম্বকীয় কণা বা তড়িৎ চুম্বকীয় কণা, তারপর দিলে হয়তো এটি একটি রশ্মি, বা এটা দিল এটা একটা হচ্ছে তরঙ্গ, বা এটা কোনোটাই নয়। তো সেই হিসাবে দেখতে গেলে আলো হচ্ছে কি, আলোর ডেফিনেশন এইটা অপশনে আমাদের মেনলি দেয়, সেটা হচ্ছে কি আলো হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা ডাইরেক্ট কোশ্চেন। ঠিক আছে, এবার আলোর তড়িৎচুম্বকীয় তরঙ্গটা হলো। ঠিক আছে, তাছাড়াও আলোর কিছু ধর্ম দেখা যায়, সেই ধর্মগুলো আমরা এক এক করে দেখব। যেমন আলো রশ্মি ধর্ম, আলোর তরঙ্গ ধর্ম, আর আলোর কণা ধর্ম। এই তিনটে দিয়ে কিরকম হয় কোশ্চেন দেয়, যেমন কোশ্চেন হয়তো দিল যে আলোর যে রশ্মি ধর্ম দেখতে পাওয়া যায়, এটা আলোর কোন ফর্মের জন্য দেখতে পাই। যেমন আলোর রশ্মি ধর্ম দেখতে পাই, আলোর রশ্মির জন্য আমরা প্রতিসরণ বা প্রতিফলন, এই যে দুটো ধর্ম আছে, এই দুটো ধর্ম থেকে আমরা জানতে পারি যে আলোর একটা রশ্মি ধর্ম আছে। সেম হিসাবে এই তরঙ্গ ধর্মটা কি থেকে জানতে পারি, তরঙ্গ ধর্মটা জানতে পারি এই আলোর যে ধর্ম দুটো আছে না, যে সমবর্তন অপবর্তন, এটা থেকে জানতে পারি, অপবর্তন। ঠিক আছে, আর হচ্ছে কণা ধর্ম। কণা ধর্মটা আর কিছু নয়, ফটো ইলেকট্রিক প্লেটে যখন আলো স্রোত থেকে চালানো হয় তখন সেখানে যে সিগন্যাল দেওয়া হয়, সেখান থেকে কণা ধর্মটা আমরা জানতে পারি। তো এটা হলো ফটো ইলেকট্রিক এফেক্ট। ওকে, তো আজকের আমরা মেনলি ফোকাস করব আলোর এই রশ্মি ধর্মটা নিয়ে। ঠিক আছে, মানে প্রতিফলন আর প্রতিসরণ। ঠিক আছে, ওকে। এবার এই রশ্মি ধর্মের মধ্যে আর টুকটাক কি, যেমন ডাইরেক্ট কোশ্চেন আসে, যেমন আলোর বেগ। যেমন আমরা জানি শূন্য মাধ্যম বা ভ্যাকুয়ামে আলোর বেগ কত, শূন্য মাধ্যমে হচ্ছে কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সেম অ্যাজ, শুধু এখন শূন্য মাধ্যম নয়, আরো কয়েকটা মাধ্যমে যেটা পড়তে হবে সেটা আমাদের পরীক্ষায় দেয়। যেমন জলে কত, জলের ক্ষেত্রে হলে নিশ্চয়ই জলটা একটু বেশি ডেন্সার, ঘন, তো এটা কমে যায়। ঠিক আছে, জলে হচ্ছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে কাঁচে। ঠিক আছে, গ্লাস বা কাঁচ, কাঁচের ক্ষেত্রে হচ্ছে এটা 2। এগুলো প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু পড়েছে। ঠিক আছে, এইভাবে আমাদের শুধু শূন্য মাধ্যম ছাড়াও বেগ একটু জেনে রাখতে হবে যে কিভাবে হয়। ঠিক আছে, এবার ডাইরেক্ট চলে আসি যে আমাদের যে সূত্র দুটোতে মেনলি পড়বো, যে ফেনোমেনা দুটো, সেটা ফার্স্ট আসি আমরা প্রতিসরণ। ঠিক আছে, আলো যে রশ্মি সাধারণত সরল রেখা চলে, সেই এটাকে কেন্দ্র করে আলোর দুটো ফেনোমেনা দেখতে পাওয়া যায়, এক হচ্ছে প্রতিসরণ আর আরেকটা হচ্ছে প্রতিফলন। ওকে, তো ফার্স্ট আসছি প্রতিসরণে। ঠিক আছে, প্রতিসরণটা কি, আর কিছু নয়, একটা দুটো মাধ্যম থাকবে। এমনি যদি নর্মাল একটা সমান মাধ্যম থাকে তাহলে আলো সরল রেখায় গতিতে এগোয়, কিন্তু মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে মাধ্যমের চেঞ্জের জন্য আলোর গতির পরিবর্তন এবং অভিমুখের পরিবর্তন হয়। সেই জিনিসটাই হচ্ছে আলোর প্রতিসরণ। আচ্ছা, এইটা ধরি উপরের দিকটা একটা মাধ্যম, এই জায়গাটা, আর নিচের দিকটা হচ্ছে একটা মাধ্যম। ঠিক আছে,
এটা ধরলাম লঘু মাধ্যম। লঘু মানে হচ্ছে লেস ডেন্সার, আর এটা ঘন মাধ্যম, ঠিক আছে। তা আলো অ্যাজ ইউজুয়াল যদি পড়ার কথা হয়, আলো যদি এইভাবে যেত, আলো এইভাবে বেরিয়ে যাওয়ার কথা যদি সমান মাধ্যমটা হতো। কিন্তু যেহেতু আলো দুটো মাধ্যম অল্টারনেটিভ হচ্ছে, সেই আলোর বিভেদ তল একটা হয়, মানে প্রথম মাধ্যম আর সেকেন্ড মাধ্যমের একটা তল, যেটাকে বলা হয় বিভেদ তল। যেটা আসছে সেটা হচ্ছে আপতিত রশ্মি। ওকে, এই বিভেদ তলের সাথে যেখানে আপতন মানে যে আপতিত রশ্মিটা বিভেদ তলে পয়েন্ট আউট হচ্ছে, সেই জায়গাটা যদি একটা লম্ব টানি, সেটা হচ্ছে আমাদের অভিলম্ব। ওকে, এবারে অ্যাজ ইউজুয়াল কি, যদি আলোটা এই দিক থেকে পড়তো সরলরেখায় গেলে অ্যাজ ইউজুয়ালি এই দিক থেকে যেত, কিন্তু যেহেতু মাধ্যম সেখানে চেঞ্জ হয়ে গিয়েছে, তাই মাধ্যম চেঞ্জের জন্য এর দিক পরিবর্তন করবে, ঠিক আছে। যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, সাধারণত কি হয়, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলো গতানুগতিকের থেকে অভিলম্বের দিকে সরে আসে। এইটা যেহেতু অভিলম্ব হয়, এটা অভিলম্ব হয়। এবার এখানে দুটো কোণ আমাদের চেক করতে হয়, এক হচ্ছে এই কোণটা, এই কোণটা। অভিলম্বের সাথে আপতিত রশ্মির যে কোণ, সেটাকে আই বলা হয়। এই অভিলম্বের সাথে যেটা চলে যাচ্ছে, প্রতিসৃত হয়ে চলে যাচ্ছে, তাই এটাকে বলা হয়, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, ঠিক আছে। এটি চলে যাচ্ছে, এটাকে বলা হয় আর। তো এই যে আই কোণ আর আর কোণ দুটো উৎপন্ন করে, ঠিক আছে। আপতিত রশ্মি প্রতিসৃত হয়ে যাচ্ছে, দুটো কোণ উৎপন্ন করছে, ব্যাস এটুকুনি বোঝা গেল। এটা অভিলম্ব, এটা বিভেদ তল, এই কটা জিনিস জানার বিষয়। এবার আসি এই আই আর আর এর ব্যাপারটা। তো এখান থেকে প্রতিসরাঙ্কের কনসেপ্টটা আসে, ঠিক আছে। প্রতিসরাঙ্কটা কি? প্রতিসরাঙ্ক হচ্ছে, ওকে, প্রতিসরাঙ্কের কনসেপ্ট আছে কি, যে দুটো মাধ্যমে যখন যাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল তৈরি করেছে, এই অ্যাঙ্গেল দুটোর যে অনুপাত, কোন দুটোর অনুপাতকেই বলা হয় প্রতিসরাঙ্ক। সেটাকে আমরা মিউ দিয়ে ডিনোট করি। ওকে, এখানে আই হয়ে গেছে, তাহলে সাইন আই বাই সাইন আর, এই দুটোর অনুপাতকে বলা হয় প্রতিসরাঙ্ক। এইটাই আবিষ্কার করেন, এটাকেই বলা হয় স্নেলের ল। ওকে, এবার এই প্রতিসরাঙ্ক নিয়ে কিছু কোশ্চেন আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখছি। ওকে, ঠিক আছে। এখান থেকে কি কি আমরা পাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপতিত, এটা প্রতিষ্ঠিত, ঠিক আছে। এইখান থেকে কয়েকটা মুখস্থ করার যেমন জিনিস দেয়, যে কোন মাধ্যমে কার প্রতিসরাঙ্ক কত, ঠিক আছে। যেমন বায়ু যেহেতু ইভেন ইভেন ধরা হয়, তো বায়ুর প্রতিসরাঙ্ক কত, বায়ুর প্রতিসরাঙ্ক 1 ধরা হয়। সেম অ্যাজ এখান থেকে ধরা হয় যে ডায়মন্ডের প্রতিসরাঙ্ক, হীরের, যেটা পরীক্ষায় দেয় আমাদের, হীরের প্রতিসরাঙ্ক কত, 1.52। আর একটা জিনিস, যেহেতু কোন দুটো রাশির অনুপাত অলওয়েজ, আমরা সেই প্রথম চ্যাপ্টার এতে পড়েছি, দুটো রাশির অনুপাত অলওয়েজ এককবিহীন হয়। তো মিউ বা প্রতিসরাঙ্ক হচ্ছে এককবিহীন। ওকে, হিরে, বায়ু, এইভাবে আরো কিছু আছে, হ্যাঁ, যেমন কাঁচ, ওয়ান 1.5 থেকে 1.65 পর্যন্ত। আচ্ছা, হিরেটা আমি একটু ভুল লিখেছিলাম, হিরে হচ্ছে 2.4। ওকে, এটা প্রতিসরাঙ্কের এটাই এলো। এবার চলে আসি প্রতিসরণের বাকি পার্শিয়াল ব্যাপারগুলো। আচ্ছা, প্রতিসরণ এখানে দুটো ডায়াগ্রাম আঁকা হয়েছে, এই দুটো ডায়াগ্রামে এই দুটোই প্রতিসরণের ভেরিয়েশন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। ফার্স্ট কি, যদি এক কোনো আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে পড়ে কি হবে,
আর ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে পড়ে কি হবে? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম বলতে গেলে যদি উদাহরণ হিসাবেই ধরি, বায়ু থেকে যদি জলের মধ্যে পড়ে বা কাঁচের মধ্যে পড়ে, তাহলে আলোর কি পরিবর্তন হবে? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি আলো পড়ে, তাহলে আলোর আপতিত রশ্মি এটা, এখানে অ্যাঙ্গেল তৈরি করবে আই, বিভেদ তলে পড়লো, অভিলম্বের সাথে একটা কোণ তৈরি করলো। ঘন মাধ্যমে যেই গেল, লঘু থেকে ঘনতে যাচ্ছে, এই যে অভিলম্বের দিকে সরে আসবে। তার মানে এই যে আই এর মানটা আর এর থেকে বেশি হবে, মানে এখানে বলতে পারি সাইন আই এর মান আর এর থেকে বেশি হবে। তাহলে কি, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি আলো পড়ে প্রতিসরণের পর, সেটা অভিলম্বের দিকে সরে আসে, অভিলম্বের দিকে সরে আসছে। সেম অ্যাজ এটা অপোজিট, ঘন থেকে লঘু মাধ্যম, এটা ঘন থেকে লঘু মাধ্যমে আসছে, তাহলে কি হচ্ছে, এক অভিলম্বের সাথে আই অ্যাঙ্গেল করছে, অভিলম্বের সাথে আর অ্যাঙ্গেল করছে, ঠিক আছে? তো এই দুটো যদি অ্যাঙ্গেল করে, তাহলে সেই হিসাবে এটা কি হয়, অভিলম্বের থেকে দূরে সরে যায়, এই দুটো ফেনোমেনা, ঠিক আছে? তাহলে এইখানে আছে কি, সাইন আই এর মানটা থেকে সাইন আর এর মান বড়, এটা বলতে হবে। এই দুটো এই প্রতিসরণে দেখতে হয়। আরেকটা দেখা যায় এই ঘন মাধ্যমেরই একটু অ্যাডভান্স পার্ট, যেটাকে বলি আমরা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সেটা এবার আমরা একটু দেখব। এবারে আমরা পড়বো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ফার্স্ট কি, আলোটাকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসতে হবে, ঠিক আছে? আসি, তা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো পড়ছে, তার ফলে কি হচ্ছে, বিভেদ তলে টাচ করলো, অ্যাঙ্গেল আই তৈরি করলো, সেই হিসাবে অ্যাঙ্গেল আর তৈরি করবে। এখানে বলছে কি, এই আই এর এমন মানের জন্য এই আর এর মান 90 ডিগ্রি হবে, তখনই সেটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। মানে বলতে চাইছে আর কিছু না, ঘন মাধ্যমে আলোটা পড়লো, লঘু মাধ্যমে না গিয়ে আলোটা ফের পুনরায় ঘন মাধ্যমে বেরিয়ে চলে আসে। তো যেটা বলা হয় এর সংজ্ঞাটা, কোনো আলো যে আপাতন কোণের জন্য প্রতিফলন কোণের মান 90 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তাকে বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে এই আই এর মান এমন একটা আই এর মান হতে হবে যার জন্য এর মানটা 90 ডিগ্রি হবে। তাহলে কি হবে, এই ঘন মাধ্যম আর লঘু মাধ্যমের বিভেদ তলটা টাচ করে ঘন মাধ্যমেই পৌঁছে যাবে, লঘু মাধ্যমে আর যাবে না। এবার এখান থেকে আমাদের কিছু পড়ার জিনিস, সেটা হচ্ছে এদের উদাহরণগুলো, যেটা ডাইরেক্টলি আমাদের কোশ্চেনে দেয়। যেমন কি, নর্মাল প্রতিসরণের উদাহরণ দেয়, প্রতিসরণের উদাহরণের মধ্যে কি কি পড়ে? প্রতিসরণ, আচ্ছা প্রতিসরণে এই তো আমাদের কি বলে, পরিবেশে এই প্রতিসরণের কোনো উদাহরণ তো দেখতে পাওয়া যায়। উদাহরণের মধ্যে ফার্স্ট কি পড়ে, সূর্যাস্ত আর সূর্যোদয় যেটা হয় না, সূর্য ওঠার আগেই আমরা দেখি লাল আভা, বা সূর্যাস্তের পরেও দেখি একটু আকাশটা লাল হয়ে আছে, মনে হয় যেন এখনো সূর্য আছে। এই যে এই যে সূর্যোদয় আর সূর্যাস্ত, এই যে ডিলে হয়, এই ডিলেট হচ্ছে এর উদাহরণ। আর একটা উদাহরণ কি, আকাশে তারাগুলো যে মিটমিট করে, এই মিটমিট করা হচ্ছে তারার মিটমিট। তারার মিটমিট হলো প্রতিসরণের প্রকৃষ্ট উদাহরণ। এবার আসি যেটা পড়া হয় যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কি কি উদাহরণ দেখতে পাই আমরা? প্রথম হচ্ছে মরীচিকা, দ্বিতীয় দেখতে পাই হচ্ছে আমাদের যে অপটিক্যাল ফাইবার তারগুলো ইউজ হয়, অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, এই দুটো মোটামুটি আমাদের আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নেই। ওকে, তো প্রতিসরণে এইটুকুনি আপাতত আছে, এর বাইরে প্রতিসরণে কিছু নেই। নেক্সট আমরা এগিয়ে যাই, সেটা হচ্ছে আমাদের প্রতিফলন। ঠিক আছে, এবার আমরা পড়বো প্রতিফলন। ঠিক আছে,
প্রতিফলনের জন্য মেন যেটা 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 প্রতিসরণের থেকে একটু আলাদা, এক হচ্ছে যেটা প্রতিফলনের ক্ষেত্রে এই যে বিভেদ তল আছে, এই বিভেদ তলটা ক্রস করে আর আলো যাবে না, আলো যে তলে পড়বে সেই তলেই রিফ্লেক্ট হয়ে একই দিকেই চলে আসবে। আর কি, এটা মসৃণ তল হতে হবে, প্রতিফলনের জন্য মসৃণ তল দরকার। ঠিক আছে, তাহলে আগত যে রশ্মিটা সেম অ্যাজ এটা আপতিত রশ্মি লেখা আছে, যেটা প্রতিফলিত হয়ে চলে আছে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, একটা যদি 90 ডিগ্রি আঁকি বা লম্ব আঁকা হয় সেটা হচ্ছে অবিলম্ব। এই অবিলম্বকে কেন্দ্র করেই আমরা সাইন আই বা সাইন আর, যেটা হচ্ছে আপাতন কোণ আর প্রতিফলন কোণ ঠিক করবো। এখানে আই সমান সমান আর হয়, আর এখানে আই হচ্ছে আপাতন কোণ, আর হচ্ছে প্রতিফলন কোণ। এর ক্ষেত্রে প্রতিফলনের ক্ষেত্রে সাইন আই আর সাইন আর এর মান সমান হয়। ঠিক আছে, তো এইটা হলো প্রতিফলন। এবার প্রতিফলনে দু রকম প্রতিফলন আমরা দেখতে পাই। এক হচ্ছে নিয়মিত প্রতিফলন, যেটা হচ্ছে সমান সারফেসে পড়বে, যেটা আমরা আয়নায় দেখতে পাই, এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। আরেকটা হয় বিক্ষিপ্ত প্রতিফলন, মানে আমরা যেটা চারিদিকে দেখে থাকি, সিনেমার পর্দা যার উদাহরণ প্রকৃষ্ট, এটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। থিওরি আর দুটোর ক্ষেত্রে সেম জিনিসটাই। ঠিক আছে, এখানে আর একটা জিনিস যেটা আমাদের মেনলি করতে হয়, সেটা অঙ্কের বেসে চ্যুতি কোণ নির্ণয় করা। ওকে, আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে চ্যুতি কোণ। ঠিক আছে, সেম, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, তার মধ্যে সাইন আই আর সাইন আর, মানে অ্যাঙ্গেল আই আই আর অ্যাঙ্গেল আর তৈরি করেছে। এখানে প্রশ্ন আছে চ্যুতি কোণটা হচ্ছে, চ্যুতি কোণ হলো যদি এই মসৃণ তলটা না থাকতো, তাহলে যদি আলোটা এমনি যেত, তাহলে আলোটা সরল রেখায় বেরিয়ে যেত। কিন্তু যেহেতু এটা মসৃণ তলে প্রতিফলিত হচ্ছে, তার ফলে আলো এইখানে না গিয়ে এখানে প্রতিফলিত হচ্ছে। এই যে ডেভিয়েশনটা, এই যে বিচ্যুতিটা, সেটাই হচ্ছে চ্যুতিকোণ বা বিচ্যুতিকোণ। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা কি জানি, এইটা একটা সরল রেখা, তো এই সরল রেখায় যাওয়ার কথা ছিল, মানে 180 ডিগ্রি, এইখানে একটা কোণ করতাম, সেখানে চ্যুতিকোণটা হচ্ছে এইটা, যেটাকে ডেল্টা দিয়ে ডিনোট করা হয়েছে। ঠিক আছে, তাহলে 180 থেকে এই দুটো কোণের মান যদি বাদ দিই, সেটাই চ্যুতিকোণের মান হচ্ছে। তাহলে সেটা কি হচ্ছে, আর এখানে আরেকটা জিনিস দেখি, এই আমরা জানি প্রতিফলনের ক্ষেত্রে সাইন আই আর সাইন আর এর মান সমান হয়। তা সাইন আর আর সাইন আর এর মান যদি সমান হয়, তাহলে আমি চ্যুতিকোণ সমান সমান 180 মাইনাস 2i করতে পারি, অর বা 180 মাইনাস 2r অ্যাঙ্গেল করতে পারি। ঠিক আছে, এটা হলো চ্যুতিকোণের কনসেপ্ট। ঠিক আছে, আর কি, প্রতিফলনের প্রকৃষ্ট উদাহরণ বলতে কি বোঝায়? প্রকৃত উদাহরণ একটাই, যে যেমন দেয় বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণটা ডাইরেক্টলি দেয়, সেটা হচ্ছে আমাদের সিনেমার পর্দা। এছাড়া প্রতিফলনে আর কিছু নেই, চ্যুতিকোণে এটাই শেষ। আচ্ছা, এই চ্যুতিকোণ দিয়ে যে ধরনের অঙ্ক দেয়, সেটা আমরা কয়েকটা ট্রাই করে দেখি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, যদি বলে যে অ্যাঙ্গেল আই এর মান 40 ডিগ্রি, তাহলে চ্যুতিকোণের মানটা কত? আমরা বার করতে পারবো। আচ্ছা, কি করি, অ্যাঙ্গেল আই এর মান যদি 40 হয়, সেখান থেকে আই সমান সমান আর আমরা জানি, তাহলে বোধ ক্ষেত্রেই 40 হবে। আর আমরা ফর্মুলাটা করেইছি, 180 ডিগ্রি মাইনাস 2 অ্যাঙ্গেল আই, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, 100 ডিগ্রি। তাহলে এই ডেল্টার মানটা আমরা পেয়ে গেলাম 100 ডিগ্রি। এবার সাইন আই বা সাইন আর এর মানটা না দিয়ে যদি এই সাইডের অ্যাঙ্গেল বা এই সাইডের অ্যাঙ্গেল দেয়, সেইভাবে আমরা বার করতে পারবো। কি করে? তার ক্ষেত্রে যদি, আচ্ছা,
এই প্রশ্নটাই যদি ঘুরিয়ে দিত যে এইটা এই আলফার মান হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে, তাহলে চ্যুতিকোণের মান কত? এই আলফার মান যদি 40 ডিগ্রি হয় তাহলে চ্যুতিকোণের মান কত? এবার দেখি, এটা আমরা জানি অভিলম্ব, এটা একটা 90 ডিগ্রি আমরা জানি, তাহলে আলফা যদি 40 ডিগ্রি হয় সেখান থেকে আমরা আই এর মান পেয়ে যাব। আই এর মান কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস 40, 50 ডিগ্রি হলো। আই এর মান 50 মানে আমরা জানি আর এর মানও 50, বা দরকার নেই, আমরা ফর্মুলা জানি কি 180 ডিগ্রি মাইনাস 2i। ওকে, তাহলে যদি আই এর মান 50 হয় তাহলে এটা হবে 100, 180 ডিগ্রি মাইনাস, তাহলে এটা যেটা ডেল্টা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে বোঝা গেল তো, যদি আই বা আর না দিয়েও কোনো একটার মান দিয়ে দিলে আমরা কি করে বার করতে পারবো? এটা হচ্ছে চ্যুতিকোণ। ঠিক আছে, আলোর আজকের জন্য এই চ্যাপ্টারটার এইটুকুনি দিয়েই শেষ করলাম, বাকি জিনিস পরবর্তীকাল ক্লাসে আসবে। থ্যাংক ইউ।